আমার কোনো মুসলিম ভাইকে যদি আজকে গায়ে হাত তোলে, আমার কোনো মুসলিম ভাই সে যদি বিরোধী রাজনীতি করে, তার গায়ে যদি আজকে আঁচড় পড়ে, সে যদি আজকে মারা যায়, তরতাজা ফুলের মতন একটা ছেলে, সেখানে আমরা মুখ খুলবো না? সেখানে মানুষ হিসেবে আমি মুখ খুলবো। আবু সিদ্দিক হালদারের মামলা লড়বেন এক বিজেপি কর্মী মহিলা আইনজীবী। হ্যাঁ, ঠিকই শুনছেন। তিনি বলেন পশ্চিমবাংলায় সব থেকে লাঞ্ছিত অত্যাচারিত হচ্ছে এই মুসলিমরা, আর তৃণমূল সরকার শুধুমাত্র মুসলিমদেরকে ইউজ করছে নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য। তিনি বলেন অনেক বড় বড় আইনজীবী আছে মুসলিমরা, তারা কিন্তু এটা নিয়ে মুখ খুলছে না। তিনি বাধ্য হলেন এটা নিয়ে মুখ খুলতে। আমরা বিস্তারিত তানার মুখ থেকেই শুনে নেব। চলুন আমরা কথা না বলে তানার মুখ থেকেই শুনে নেই। আমাদের যিনি আবু সিদ্দিকী ভাই, মানে আমাদেরই ভাই, আমাদেরই রক্ত, হিন্দু হোক আর মুসলমান হোক, যেটাই হোক না কেন, সে ভারতীয়, এটাই তার শেষ পরিচয়। সেই ভাইকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, সেখানে আমি অনেক বড় বড় বুদ্ধিজীবী এবং প্রচুর মহামান্য আইনজীবীদের খুব একটা কিছু বলতে শুনলাম না। যেহেতু শুনলাম না, তাই জন্য আমি সত্যিই আজকে প্রচণ্ড ব্যথিত। আমি এটা নিয়ে প্রচণ্ড নিজেও একটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম যে আজকে আমরা কোন রাজ্যে দাঁড়িয়ে অবস্থান করছি, কোন ভারতবর্ষে আমরা আছি, এটা কি রাজ্য, এটা ধিক্কার। এবং একজন আইনজীবী হিসাবে বা একজন সর্বোপরি একজন মানুষ হিসাবে আমি যেটা প্রথম মনে করি, যে পুলিশ অফিসার এই কাণ্ডটা ঘটালো বা যারা ঘটালো তাদেরকে যে ক্লোজ করে দেওয়া হলো বা সাসপেন্ড করা হলো, সেটা কেন হলো? প্রথম তাদের নামে কেন খুনের মামলা রুজু করা হলো না? প্রথম 302-এর ধারায় মামলা দিয়ে তাদের নামে এফআইআর করে দেন তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এই নিয়ে মুখ খুলতে আমি অনেক যে অনেক ইম্পর্টেন্ট ঘটনার মধ্যে এই ঘটনাটা নিয়ে আমি কেন কাউকে মুখ খুলতে দেখলাম না, সেটা আমাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে একজন মানুষ হিসাবে, একজন এই ভারতবর্ষের নারী হিসাবে। এবং দ্বিতীয়ত অবশ্যই আইনের এরা থেকে যদি আমরা দেখি, ডেফিনেটলি যে ঘটনা ঘটেছে, একটা 20-22 বছরের একটা তরতাজা যুবক, যার স্ত্রী সেই মুহূর্তে সন্তান সম্ভবা ছিলেন 3.5 মাসের, এবং বর্তমানে সেই স্ত্রীর ওপর দিয়ে কি যেতে পারে, সেই পরিবারটার ওপর দিয়ে। এবং আমরা কেন বলছি যে এটা একটা অভিযোগ? সত্যিটা সবার আমাদের কাছে সামনে আছে। কোর্ট কি করবে? কোর্ট ডেটের পর ডেট নিয়ে একটা ট্রায়ালও হয়ে তারপরে আপনারা কি চান যে সত্যিটাকে ধামাচাপা দিয়ে দেবে? এটা কি কোর্টের কাজ হওয়া উচিত? আমরা আইনজীবীরা খুব ভালো করেই তারা জানেন ডিফেন্সটা কিভাবে সাজাতে হয়, কিভাবে একের পর এক যখন অন্যায় হয়ে চলে, সেই অন্যায়কারীকে চাপানোর জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে সেটিং করে, সেটা একটা ক্লার্ক লেভেল থেকে শুরু করে একটা পেশকার লেভেল থেকে শুরু করে আইনজীবী মহল এবং সমস্ত জায়গায় পয়সার মাধ্যমে সমস্ত কিছুই সম্ভব এখনকার দিনে, সেটা আমরা সবাই জানি। কিন্তু তার মানে একটা 20-22 বছর একটা তরতাজা যুবক, যেখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, ভিডিওটা কিন্তু ভাইরাল, যে ছেলেটাকে কোমরে এবং গোপনাঙ্গে এবং তার পায়ে কিভাবে একটা তরতাজা যুবক, যার মুখটা দেখলে বোঝা যাচ্ছে সে কি অন্যায় করেছে। আজকে কি সে এই দেশে জন্মে আজকে পশ্চিমবঙ্গের সে আজকে বাসিন্দা হয়ে সে কি অন্যায় করে ফেলেছে? সে কি পাপ করে ফেলেছে? ব্যাপারটা শুধু হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি করে তো লাভ নেই। আমাদের এটা বুঝতে হবে যে আমরা যেই রাজনীতি করি না কেন, আমরা বিরোধী পক্ষের রাজনীতি করি, আমরা নির্দল করি, আমরা রুলিং পার্টির রাজনীতি করি, যেটাই করি না কেন, ভারতবর্ষের নাগরিক হিসাবে, এই দেশের এবং এই রাজ্যের বাসিন্দা হিসেবে আমাদের যে মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। কেন আজকে কাউকে আমি মুখ খুলতে দেখলাম না? কেন কি ছেলেটি আইএসএফ করে বলে? ছেলেটি যথেষ্ট হতে পারে, তার পলিটিক্যাল আইডেন্টিটি যাই হোক, সেটা আমি নির্বিশেষে রেখে বলছি। আমি তো নিজে একজন বিজেপি কর্মী, আমি তো বিজেপি করি, তার মানে কি আমি মুখ খুলবো না?